দাদা বাড়ি যাবে, অনেক এক্সাইটেড। এর জন্য রাত্রিবেলা ঠিক মতো ঘুমায়নি। একটু পরপরই শুধু জিজ্ঞেস করতো, আম্মু আর কখন সকাল হবে। ভোর হয়ে গেছে এটা শুনেই যারা উঠে রেডি হয়ে নিল, আর আমি এক ফাঁকে গাছগুলোতে পানি দিয়ে নিলাম। বেশ কিছুদিন ঢাকায় থাকা হবে না, যার জন্য পানি দিয়ে দিলাম। যারা রেডি হয়ে অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে করতেই কার চলে আসছে। আমরা নিচে এসে আবারও কিছুক্ষণ অপেক্ষা করলাম যারার পাপার জন্য। কারের সামনে একটা কুকুর ছিল, আর কুকুর দেখে যারা খুব ভয় পাচ্ছিল, তাই বললাম তুমি ভিতরে গিয়ে বসো। যারা একা ভিতরে বসতে ভয় পাচ্ছিল, তাই আমি ওর সাথে গিয়ে বসলাম। আমরা বসতে বসতেই যারার পাপাও চলে আসলো। তারপরে যারার পাপা কারে বসে গেল। এখন আমরা আগে যারা দাদুর বাসায় যাব, সেখান থেকে আম্মু আর শাফিনকে নিয়ে সোজা রওনা দেব কুষ্টার উদ্দেশ্যে ইনশাল্লাহ। আমাদের জার্নিটা যেন ভালো হয় সেই দোয়া করবেন সবাই। ভেবেছিলাম এইবার কুষ্টাতে মনে হয় শীতে যাওয়াই হবে না। জারার পাপার কাজ কোনো ক্রমে শেষ হচ্ছিল না। এইদিকে প্রায় ডিসেম্বর মাস শেষের দিকে, আর মাত্র কয়দিন আছে, তারপরে জারারও স্কুল খুলে যাবে। আমার আজকের ব্লগটা 26 ডিসেম্বরে। 26 ডিসেম্বরে আমরা কুষ্টার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যদিও লেট হয়ে গেছে আপলোড দিতে। আসলে গ্রামে আসলে ঘোরাঘুরি করতে করতে সময় পাওয়া যায় না ভিডিও এডিট করে ভিডিও দেওয়ার। যারা এমনিতেই সকালে ঘুম থেকে উঠে কিছু খেতে পারে না, তারপরে আবার জার্নি, যার জন্য সকালবেলা আমাদের কারো কোনো কিছু খাওয়া হলো না। আমার মেয়েটা কিন্তু জার্নি একদমই করতে পারে না, দেখেন ওর কি অবস্থা। ও একদম সারা রাস্তায় এইভাবেই যাবে। যেহেতু গ্রামে যাব, একদমই প্ল্যান করা ছিল না, হঠাৎ করেই প্ল্যান, যার জন্য অনেক রাত জেগে কাপড় গুছিয়েছি আর খুব ভোরবেলা ঘুম থেকে উঠছি। তাই কারে ওঠার পরে ঘুমায় পড়ছি। হঠাৎ করে ঘুম ভেঙে দেখি জারার পাপা কারের বাহিরে। জিজ্ঞেস করলাম কি হলো। বলল প্রায় আধা ঘন্টা আমরা নাকি জ্যামে বসেছিলাম। যাই হোক, জ্যাম ছাড়ার পরে আমাদের কার আবার চলছে নিজ গতিতে। এইদিকে জারার দাদু আর শাফিন কি সুন্দর ঘুমাচ্ছে, দেখে কি সুন্দর লাগছে, একদম নিষ্পাপ মুখগুলো, তাই না? আমরা দেখতে দেখতে মানিকগঞ্জ চলে আসছি। এখানেই আমরা সকালের ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টের জন্য ডাল আর পরোটা নিয়েছিলাম, কিন্তু আমি ডালটা খেতে পাইনি। যারা হঠাৎ করে বমি করে দিল, আর বমিটা ঠিক গিয়ে পড়লো আমার ডালের মধ্যে। তারপর আর খেতে ভালো লাগলো না। ভাবলাম একটু চা খেলে ভালো লাগবে, রং চা নিলাম। আর আম্মু নিল কফি। স্পেশাল মানুষ, স্পেশাল কফি। কিন্তু দুঃখের বিষয়, চা কফি দুইটার একটাও ভালো লাগেনি। এবার আবার আমরা কারে গিয়ে বসবো, আর কার ছুটবে নিজ গতিতে আপন মনে। আর দুধারে সরিষার ক্ষেত, চোখ ভোলানো দৃশ্য, আমার দেশের মন ভোলানো দৃশ্য। দেখতে দেখতে ঘাটে চলে আসছি। আসার সাথে সাথেই ফেরিটাও পেয়ে গেছি। তারপরে আমরা ফেরির একদম উপরে উঠে আসলাম। এইখান থেকে নদীর যে রূপ, সেটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমি জারার পাপা বসে একটু ছবিও তুলতেছিলাম, যদিও জারার পাপা চাচ্ছিল না, তারপরেও স্মৃতি হিসেবে রেখে দিলাম। সূর্যের আলো পানিতে পড়ছে, কি সুন্দর ঝলমল করতেছে। পদ্মার রূপ দেখতে দেখতে কখন যে সময় চলে গেল টেরই পেলাম না। হঠাৎ করেই চোখে পড়ল এই হাঁসগুলো। হাঁসগুলো দেখে জারার পাপা বলতেছিল একটা আমি, একটা জারা, আর একটা নাকি জারার দাদু। শুনে খুব হাসতেছিলাম। ঢাকা টু কুষ্টিয়া লং জার্নি করতে করতে আমার মেয়েটা একদমই টায়ার্ড। জারার পাপা ফুলকপি দেখে একটা ফুলকপি নিল। এই ফুলকপিটার দাম কত জানেন? মাত্র 20 টাকা। যখন আমরা এই বিগ ফিল্ডের কাছে আসি, তখন মনে হয় চলেই আসছি। আর গ্রামের সবচাইতে সুন্দর যে দৃশ্য, তাদের মধ্যে এই যে গরু রাখার দৃশ্যটা। রাখাল একসাথে কতগুলো গরু নিয়ে যাচ্ছে, তাই না? বাসার একদম সামনে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আজকের জার্নিটা অনেক ভালো ছিল, যদিও আমার মেয়ে খুব কষ্ট করছে। তারপরেও সুস্থভাবে যে বাড়িতে পৌঁছাতে পারছি, তার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।